হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11 আমরা ভেক্টর অধ্যায় পড়ছি। লাস্ট দুটো ভিডিওতে যে আলোচনাটা হয়েছে সেই আলোচনাটার প্রয়োগ আমরা করব এই ভিডিওতে। মনে করে দেখো, আমরা আগের এবং তার আগের ভিডিওতে আমরা ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্রে জ্যামিতিক পদ্ধতি এবং গাণিতিক পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। এবারে গাণিতিক পদ্ধতিতে যা ফলাফল পেয়েছি সেই ফলাফলকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন রকমের অনুসিদ্ধান্ত নিতে পারি। তো আমি একটু বলে নিই, তোমরা লক্ষ্য করেছো যে গাণিতিক ভাবে আমরা এগুলো প্রতিষ্ঠা করেছি দুটো ভেক্টরের সংযোজন কিংবা যোগের ক্ষেত্রে। তো সি ছিল যেখানে সেই দুটো ভেক্টরের লব্ধি, আর আলফা হচ্ছে সেই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। আর লব্ধির সঙ্গে প্রথম ভেক্টরের যে কোণ তার যে রাশিমালা ছিল সেটা হচ্ছে কত না, মনে করে দেখো, b sin alpha by a plus b cos alpha। তো এরকম দুটো এক্সপ্রেশন নিয়ে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, তোমাদের নিজেদের টেক্সট বইতেও দেখতে পারো। পেজ নাম্বার 87 পেজে আমরা এই অবধি আলোচনা কিন্তু করেছিলাম স্যার প্রকাশনী বই থেকে। আমরা এই পরের আলোচনায় চলে আসবো। এই যে দুটো ইকুয়েশন আমাদের কাছে রয়েছে, এখান থেকে আমরা কয়েকটা অনুসিদ্ধান্ত নিতে পারি। কিরকম অনুসিদ্ধান্ত না, সাপোজ ধরো যে দুটো ভেক্টর রয়েছে, অর্থাৎ ভেক্টর a আর ভেক্টর b, এই যে দুটো ভেক্টর রয়েছে, এই দুটো ভেক্টরের মধ্যবর্তী যে কোণ সেটা হচ্ছে আলফা। তাহলে ধরো কোনো কারণে এই দুটো ভেক্টরের অভিমুখ সাপোজ এরকম, অর্থাৎ একই অভিমুখে। তাহলে একই অভিমুখে থাকলে ওদের মধ্যবর্তী কোণ কত হবে না, একই অভিমুখে থাকলে মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। তো যদি 0 ডিগ্রি হয় তাহলে এক্সপ্রেশনটা কি দাঁড়াবে না, c স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার 2ab cos 0 ডিগ্রি। এবার cos 0 ডিগ্রি মানে বুঝতেই পারছো সেটা হয়ে যাচ্ছে 1, অর্থাৎ এইটা চলে আসছে a প্লাস b এর হোল স্কয়ার, কারণ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। আর tan থিটার ক্ষেত্রে যদি আমরা এই মানটা বসিয়ে দিই তাহলে বুঝতেই পারছো b into 0 by a plus b into 1, অর্থাৎ cos আলফা যেহেতু রয়েছে আলফার জায়গায় 0 বসালে এই মানটা আসছে। তার মানে আলটিমেটলি 0 আসছে। তার মানে থিটার মান হচ্ছে 0 ডিগ্রি, আর এখান থেকে c এর মান দাঁড়াচ্ছে শুধুমাত্র a plus b। অর্থাৎ দুটি সমমুখী ভেক্টর তাদের লব্ধির মান তাদের এমনি স্কেলার যোগ করলে যা আসে সেটাই পাচ্ছি, আর তাদের যে লব্ধি ভেক্টরের যে অভিমুখ, অর্থাৎ লব্ধি ভেক্টরের সঙ্গে প্রথম ভেক্টরের যে অভিমুখ, সেই লব্ধি ভেক্টরের অভিমুখটা কিন্তু যে ভেক্টর রয়েছে a ভেক্টর, অর্থাৎ এই যে a ভেক্টর তার অভিমুখ যেই বরাবর সেই বরাবরই অভিমুখ হচ্ছে c ভেক্টরের। তো এটা যেরকম জানা গেল, উল্টো কেস হতে পারে, অর্থাৎ এরকম যেটা দেখতে পাচ্ছ এর অভিমুখ এইদিকে এর অভিমুখ এইদিকে। তো সেই কেসে অ্যাঙ্গেলটা কত না 180 ডিগ্রি। তাহলে সেরকম ক্ষেত্রে আমরা আলফা ইকুয়ালস টু 180 ডিগ্রি ধরবো। তো আলফা ইকুয়ালস টু 180 ডিগ্রি যদি আমরা ধরি, তো সেই ক্ষেত্রে এক্সপ্রেশনটা কেমন হবে, c স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার 2ab cos পাই, অর্থাৎ 180 ডিগ্রি। তো এই ক্ষেত্রে কি আসবে না, cos 180 মানে তোমরা জানো -1। তো এইখান থেকে এক্সপ্রেশনটা যেটা আসছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ c ইকুয়ালস টু পাওয়া যাচ্ছে a মাইনাস b। কিন্তু এই ক্ষেত্রে একটু সাবধানে থাকতে হবে, তার কারণ হচ্ছে এই যে a মাইনাস b আমরা লিখছি এইটা কিন্তু b মাইনাস a ও হতে পারে। তো দেখেই বুঝতে পারছো, কারণ a মাইনাস b হোল স্কয়ার তার মানে b মাইনাস a হোল স্কয়ার একই জিনিস। তাই তোমরা দেখতে পাবে বইতে যে কাজটা করা আছে সেটা হচ্ছে c ইকুয়ালস টু লিখে মডুলাস দেওয়া আছে, অর্থাৎ মড দেওয়া আছে। কারণ হচ্ছে এটা b মাইনাস a হতে পারে, a মাইনাস b হতে পারে। এবার তোমরা হয়তো ভাববে তাহলে কোনটা প্রথমে লিখবো আমরা, না সেটা নির্ভর করছে a ভেক্টর আর b ভেক্টরের মধ্যে কার মডের মান বেশি। সাপোজ যদি a greater than b হয় তাহলে c equals to a minus b হবে। আবার যদি
b গ্রেটার দ্যান a হয় তাহলে c সমান হবে b মাইনাস a। তো ওটা নির্ভর করছে এর উপরে। প্রশ্ন হচ্ছে তাহলে এই যে আলফা ইকুয়ালস টু 180 ডিগ্রি আমরা যদি এই tan থিটার এক্সপ্রেশনে বসিয়ে দিই তাহলে বুঝতেই পারছো এদিকে ছিল b sin আলফা, তাহলে b 180 তার মানে 0 আর a প্লাস b 180 অর্থাৎ -1। তাহলে ভেবে কিছু লাভ নেই, সে জিরোই কিন্তু আসছে। কিন্তু এই যে a গ্রেটার দ্যান b এই ক্ষেত্রে যেরকম আমরা থিটা 0 ডিগ্রি যেরকম বললাম, তো একই ভাবে b গ্রেটার দ্যান a হলে আমরা থিটা ইকুয়ালস টু আমরা এই ক্ষেত্রে এই থিটার কথা বলছি আমি, তাহলে সেটা হচ্ছে 180 ডিগ্রি। তো এটা হলো কি না যখন বিপরীতমুখী হচ্ছে। যদি এরকমই ধরো কেস রয়েছে কিন্তু দুটো ভেক্টর পরস্পরের সঙ্গে সমকোণে আছে, এরকম হতে পারে, বিভিন্ন রকম শর্ট প্রশ্ন হতে পারে, বিভিন্ন রকম গাণিতিক প্রশ্ন হতে পারে। তো সেই ক্ষেত্রে এক্সপ্রেশনটা কি হবে না c স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos 90 ডিগ্রি। তো এই ক্ষেত্রে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, কারণ cos 90 0 হয়ে যাচ্ছে, তার মানে এখান থেকে যদি আমরা c বের করি তো সেটা দাঁড়াচ্ছে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এই ক্ষেত্রে দেখো এবারে tan থিটা বের করার সময় যেটা হচ্ছে, যেহেতু আলফা 90 তাহলে এখানে বসালে কি হবে না b into 1 a plus b into 0, কারণ cos 90 0 আর এই ক্ষেত্রে sin 91। সো এখান থেকে যদি আমরা লক্ষ্য করে দেখি tan থিটা কিন্তু আসছে b by a। যদি কোনো কারণে সমান ভেক্টর হয় অর্থাৎ সমমানের যদি ভেক্টর হয় তখন এই এক্সপ্রেশনটা কিন্তু দাঁড়িয়ে যাবে কেমন √2a যদি b equals to a ধরি, আর এই ক্ষেত্রে কিন্তু তখন হয়ে যাবে কত tan থিটা equals to 1 হয়ে যাবে, তার মানে থিটা তখন হয়ে যাবে পাই বাই 4 অর্থাৎ 45 ডিগ্রি। তো এরকম বিভিন্ন কেস হতে পারে, তোমাদের বইতে যেরকম প্রথমে সমমুখী যেটা আমরা আলোচনা করলাম এই ক্ষেত্রে, দ্বিতীয় ছিল বিপরীতমুখী সেটাও আমরা আলোচনা করলাম, তারপরে যেটা এইখানে আলফা ইকুয়ালস টু 90 সেটা শেষে রয়েছে অবশ্য, সেটাও আমরা আলোচনা করলাম। তো লক্ষ্য করার মতো ব্যাপার হচ্ছে সমমুখী হলে যোগ হচ্ছে, বিপরীতমুখী হলে বিয়োগ হচ্ছে, ঠিক আছে। তো নিচের দিকে দেখবে তোমাদের এখানে বলা রয়েছে দুটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান তাহলে কোনটা না যখন সে সমমুখী হচ্ছে, আর সর্বনিম্ন মান কখন না যখন সে বিপরীতমুখী হচ্ছে। আরেকটা খুব ইন্টারেস্টিং মান হচ্ছে যেটা যে শূন্য কখন হবে লব্ধির মান। এখন অবধি কিন্তু দেখো লব্ধির মান শূন্য কিন্তু হয়নি। লব্ধির মান তখনই শূন্য হবে যখন দেখবে বিপরীতমুখী দুটো ভেক্টর কিন্তু তারা যেন সমমানের হয়, অর্থাৎ দুটি সমমানের ভেক্টর যদি বিপরীতমুখী হয় তাহলে কিন্তু লব্ধির যে মানটা সেটা কিন্তু শূন্য হবে। কি করে না দেখা যাক, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos 180 ডিগ্রি। এবার দেখো a স্কয়ার তো লিখবো, b স্কয়ারের জায়গায় a স্কয়ার লিখতে হবে কারণ a সমান b হচ্ছে, আর এখানে কত আসবে না মাইনাস আসবে, তার কারণ হচ্ছে cos 180 হচ্ছে -1। সো এখান থেকে দেখো বিয়োগফল কিন্তু যেহেতু এটা যোগ হচ্ছে এটা তার সাথে বিয়োগ হচ্ছে কিন্তু আলটিমেটলি যোগ, সাইন চেঞ্জ হয়েছে সে cos 180 এর জন্য বিপরীতমুখী হওয়ার জন্য। তো এখান থেকে দেখো c এর ভ্যালু যেটা আসছে it will be 0, তো এটা 0 ভ্যালু আসছে। তো এখান থেকে বুঝতে পারছি দুটি ভেক্টর যখন সে সমমুখী হবে এবং যখন সে বিপরীতমুখী হবে এবং তাদের মান সমান হবে, তাহলে দুটি বিপরীতমুখী ভেক্টর সমমানে তাদের ক্ষেত্রে কিন্তু লব্ধি শূন্য হবে, আর সর্বোচ্চ হবে সমমুখী হলে, বিপরীতমুখী হলে লব্ধির মান সর্বনিম্ন হবে। এই তিনটে মনে রাখবে, শর্ট প্রশ্নের ক্ষেত্রে এটা কিন্তু কার্যকরী হবে। আর দুটো ছোট জিনিস পড়ে আমরা এই ভিডিওর আলোচনা শেষ করব, আর সেটা হচ্ছে যে আমরা এইগুলো তো জানলাম, এইগুলো থেকে রিলেট করে আমরা একটু অন্যরকম আলোচনা করতে চাইছি। সেটা হচ্ছে যে আমরা ভেক্টরের যোগ জানলাম, তো এই ভেক্টরের যোগে কিছু খুব গুরুত্বপূর্ণ দুটো ধর্ম আছে। কি কি না, একটা হচ্ছে সবচেয়ে সহজ যেটা তোমরা জানো, বিনিময় নিয়ম কিংবা ধর্ম বলতে পারো, বিনিময় নিয়ম বা বিনিময় ধর্ম। আর সেকেন্ড ওয়ান হচ্ছে
সংযোগ নিয়ম। তাহলে বিনিময় নিয়ম বা সংযোগ নিয়ম এবং দুটো নিয়ম রয়েছে। তো খুবই সহজভাবে যদি বলা হয় তো বিনিময় নিয়ম মানে হচ্ছে ধরো আমরা দুটো ভেক্টরের যোগ করেছি, এটা জরুরি না দুটো ভেক্টর বলে, এটা 3 4 5টা যতগুলো ভেক্টর হোক সবার ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু যোগের ক্ষেত্রে বলছি। এটাকে যোগ করলাম, a ভেক্টর প্রথমে লিখছি পরে b ভেক্টর লিখছি। যদি এরকম হয় b কে প্রথমে লিখে a কে পরে লিখি, তাতে কিন্তু ভেক্টর যোগের কোনো রকম কিছু পরিবর্তন হয় না, যা থাকছে তাই থাকছে। এটা হচ্ছে বিনিময় নিয়ম, ঠিক আছে? ওই জন্য আমি এটা 1 লিখলাম। আর সংযোগ নিয়মে কি হয়, সাপোজ ধরো আমরা a b এই ভেক্টরটাকে যোগ করেছি, এটাকে এর যে যোগফল পাওয়া গেল তাকে আরেকটা ভেক্টর c তার সঙ্গে যোগ করলাম। যোগ করার পর যা ভ্যালু পেলাম, আলটিমেট যে লব্ধি কিংবা যে রেজাল্টটা পেলাম, রেজাল্ট্যান্টটা পেলাম, সেটা রাখলাম। এরপরে কি করলাম, আমরা a ভেক্টরকে অবধি রেখে দিয়ে b c কে আলাদাভাবে করলাম, তার সঙ্গে a যোগ করলাম। তাতে কিন্তু কোন রকম ফলের কিছু পরিবর্তন হবে না, এটাকে আমরা সংযোগ নিয়ম বলি। তার মানে কি দেখলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ভেক্টরের মধ্যে প্রথমটাকে প্রথম না ধরে যদি দ্বিতীয় ধরি তাহলেও যোগফলে কোনো পরিবর্তন হচ্ছে না। আর সংযোগ নিয়মে যেটা দেখছি আমরা, এখানে যখন স্থান বিনিময় হয়েছে তাই এটা বলা হচ্ছে বিনিময় নিয়ম। আর সংযোগ নিয়মে যেটা দেখছি, ধরো 3টে ভেক্টর আছে কিংবা 3-এর বেশিও যদি থাকে, আমরা 3টে নিয়েই বলছি, তো যে কোনো দুটোকে আমরা যদি প্রথম দ্বিতীয় ধরে নিই, তাহলে রিমেইনিং যে থাকবে একজন পড়ে থাকছে তাকে তৃতীয় ভেক্টর ধরে তার সঙ্গে আমরা যোগ করলে ফলাফলের কোনো পরিবর্তন হবে না। তো এটা বলে তো দিলাম, তো স্বাভাবিকভাবে তোমাদের ইচ্ছে করবে যে হ্যাঁ এটা কি সত্যি হয়, এটা কি প্রুফ করা যাবে? হ্যাঁ অবশ্যই প্রুফ করা যাবে, সামান্তরিক সূত্র যথেষ্ট, নতুন কোনো সূত্র কিংবা নিয়মও জানতে হবে না, সামান্তরিক সূত্র দিয়েই কিন্তু এটা করা যাবে। কিভাবে না, দেখো প্রথমটা খুবই সহজে করা যাবে। a b দুটো ভেক্টর আছে, সাপোজ এটা a ভেক্টর আর এইটা হচ্ছে b ভেক্টর, এটা a ভেক্টর এটা b ভেক্টর। তো এটাকে আমরা যদি সামান্তরিক সূত্র কি ত্রিভুজ সূত্র যদি করি, ত্রিভুজ সূত্রতে আমরা এরকম যোগ করে নেব। আর সামান্তরিক সূত্রের জন্য তোমরা জানো আমরা এরকম নামকরণ করেছিলাম, তাহলে আমরা এইভাবে সামান্তরিকটাকে সম্পূর্ণ করে নিলাম। এবার দেখো এই ভেক্টরটাকে আমি বললাম c, আর এই বিন্দুটাকে ক্যাপিটাল C নাম দিলাম। তাহলে এই যে সামান্তরিকটা তোমরা দেখছো, এই সামান্তরিকে যদি একটু সিম্পল দু লাইনেই করা যাবে। প্রথম a b যদি আমি বের করি, a b, তাহলে a b মানে কি, ও a ভেক্টর প্লাস a b ভেক্টর, সেটা সমান কত না ও b ভেক্টর। ও b ভেক্টর মানে কি c ভেক্টর। তাহলে এটা হচ্ছে রাইট সাইড থেকে যেটা করলাম। সাপোজ এটা না করে আমার ইচ্ছে হলো যে না আমি b প্লাস a করতে ইচ্ছুক, তাহলে এবার দেখো যেহেতু আমরা b প্লাস a করতে ইচ্ছুক, তাহলে এই ভেক্টরটা কি b ভেক্টর, আর এই ভেক্টরটা এর অপোজিট, তাহলে a ভেক্টর। তাহলে কি দাঁড়াচ্ছে b প্লাস a, তার মানে OC প্লাস CB ভেক্টর। তাহলে OC প্লাস CB ভেক্টর মানে কি না, তার লব্ধি কি OB ভেক্টর। তাহলে OB ভেক্টর অভিমুখ সেম রয়েছে, মানও সেম রয়েছে, কারণ সেটাই লব্ধি, সেটাই কর্ণ। তাহলে দেখো LHS এবং RHS দুটোই কিন্তু মিলে যাচ্ছে, তার মানে এখানে কোনো রকম কোনো সমস্যা কিন্তু হচ্ছে না। তো দেখো কত সহজে আমরা করতে পারলাম। কিন্তু যখন আমরা এই সংযোগ নিয়মটা করব, তো এই ক্ষেত্রে যেহেতু একটু ঝামেলা, কারণ 3টে ভেক্টর রয়েছে, তো আরেকটা রয়েছে, তো একটু পরিশ্রম করতে হবে। সেটা হচ্ছে প্রথমে আমরা a আর b কে যোগ করে নিই। সাপোজ এটা খুবই সহজ, তোমরা নিজেরাই পারবে। এটা a, এটা b, আমি আর বেশি লিখছি না, জাস্ট ডায়াগ্রামটা বুঝিয়ে দিলেই হবে সামান্তরিক সূত্রটা প্রয়োগ। তাহলে a আর b কে যোগ করে কিছু একটা পাওয়া যাবে। সাপোজ ধরো এটা পাওয়া গেছে a আর b কে যোগ করে, সাপোজ ধরো c, এটা পাওয়া গেছে। তাহলে a b কে যোগ করে পাওয়া গেছে c। নেক্সট হচ্ছে এই যে a b কে যোগ করে c পাওয়া গেল, তো এই ক্ষেত্রে একটা অলরেডি একটা অংশ c রয়েছে, তাহলে একটা কাজ করা যাক, এটাকে আমরা c আর লিখছি না, কারণ c লিখলে ওর সঙ্গে গুলিয়ে যেতে পারে। তো এই জন্য a b যোগ করলে কি পাওয়া যাবে, a প্লাস b, তাহলে এটা পাওয়া যাচ্ছে। তাহলে a b কে যোগ করে a প্লাস b পাওয়া গেল। এবারে কি বলেছে, a প্লাস b এর সঙ্গে c বলে আরেকটা ভেক্টরকে যোগ করতে হবে। তো যেহেতু এটা লব্ধি, তাহলে আমরা জানি যে ক্রম অনুসারেই ধরতে হবে। তো সাপোজ ধরো আমরা এইটাকে ধরলাম আরেকটা ভেক্টর c, তাহলে এদের যোগফল কি করে বের করব,
না এটাকে যোগ করে নিতে হবে আমাদেরকে। যোগ করে ধরে এই বিষয়টা নাম দিলাম আমরা, সাপোজ এটা ও, এটা এ, এটা বি আর এটা সি পয়েন্ট। তাহলে এই দুটো লব্ধি কি হবে এটা? তাহলে দেখো a প্লাস বি প্লাস সি, তাহলে এটা কি লিখবো? a প্লাস বি, এটা তো আগেই পাওয়া গেছে, প্লাস সি, তাহলে এটা পাওয়া যাচ্ছে লব্ধি। এই যে লব্ধিটা আমরা পেলাম, এই মানটা যদি পরেরটাতেও পাওয়া যায় অর্থাৎ এইটাতে, তাহলে কোনো রকম সংযোগ নিয়মে ত্রুটি নেই। তো সেইটা আমরা কিভাবে চেক করব? না এইটা চেক করার জন্য যেহেতু বি আর সি প্রথমে রয়েছে, এই জন্য আমরা কি করব, ডায়াগ্রামটা একটু চেঞ্জ করে নেব। সেটা হচ্ছে প্রথমে এরকম, সাপোজ ধরো এগুলো সহজ, কোনো ঝামেলাই নেই সেরকম বলতে গেলে। সাপোজ ধরো এরকম একটা ভেক্টর ধরে নিলাম, সেটা ধরো সাপোজ বি ভেক্টর, সে এরকম ওরকম কোনো অসুবিধা নেই, সে অ্যাঙ্গেলে কোনো যায় আসে না। সাপোজ পরপরই ধরতে হবে, যেহেতু এটা বি এটা সি ভেক্টর ধরলাম, তো স্বাভাবিকভাবে বি আর সি কে আগে যোগ করা হয়েছে, তাহলে এই দুটোকে কি করবো? স্কেল নিয়ে, আমি তো হাতে করছি, তোমরা স্কেল নিয়ে তোমরা আরো বড় করে আঁকতে পারো। তাহলে এই মানটা কত হবে আর এই ভেক্টরটা কত হবে? শুধু মান না, ভেক্টরই বলা উচিত কারণ এটা লব্ধিটা। তাহলে এটা কত হবে? বি প্লাস সি। তাহলে বি প্লাস সি কে আগে কত করলাম, তার সঙ্গে এবারে আমরা করার চেষ্টা করছি এ কে যোগ করছি। কেন? প্রথমে এ আছে, ঠিক আছে, প্রথমে যেহেতু এ আছে ওই জন্য আমাদের প্রথমে একটা ভেক্টর থাকতে হবে এ। এটাই প্রথমে আঁকলে ভালো হয়, কিন্তু আমি জেনে শুনে না আঁকি তোমাদের বোঝানোর জন্য যে দুটোকে যোগ করছি বলে। প্রথমেই তো এ হবে কারণ এটাই তো প্রথমে আছে, দেখো সেটা প্রথমে আঁকা যেত, আমি জেনে শুনে আঁকিনি, আমি বোঝানোর জন্য ওটা আঁকিনি, কারণ বি সি যোগ হলো। এবার দেখো এ, এবারে বি সি যোগ হয়ে বি প্লাস সি পাওয়া গেছে, তাহলে বি প্লাস সি যে ফলটা পাওয়া গেল সেটা এ এর সঙ্গে যোগ হচ্ছে, তার মানে এ প্লাস অফ বি প্লাস সি। তাহলে কি করতে হবে? এটাকে এর সঙ্গে কানেক্ট করতে হবে, তাহলে তো লব্ধি পাওয়া যাবে। তাহলে দেখো এ এদিকে বি প্লাস সি এদিকে, তাহলে এটা অভিমুখ এইদিকে হবে, কারণ এটা অভিমুখ বিপরীত দিকে হতে হবে, না টোটাল যোগফলটা শূন্য হবে কি করে? তাহলে এটা কত পাওয়া যাবে না এ প্লাস বি প্লাস সি। তাহলে দেখো এক্সপ্রেশনে কিছুই কিন্তু চেঞ্জ হচ্ছে না, ফল কিন্তু একই থাকছে। তার মানে বিনিময় নিয়ম এবং সংযোগ নিয়ম ভেক্টর যোগের ক্ষেত্রে একেবারেই প্রযোজ্য, কোন রকম কোনো সমস্যা কিন্তু হবে না। তার মানে যেরকম আমরা এই ক্ষেত্রে দেখবে বইতেও লেখা রয়েছে যে স্কেলারের ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য, যেরকম 1 যুক্ত 2 যুক্ত 3 ফল কিন্তু সেই 6, এখানেও যদি করি 1 যুক্ত 2 যুক্ত 3 সেই 6ই থাকবে। একইভাবে বিনিময় নিয়মে যদি 1 যুক্ত 2 আর এখানে যদি করি 2 যুক্ত 1 ফল কিন্তু সেই 3ই থাকছে। তার মানে আমি কি বলতে চাইছি যে ফলাফল স্কেলার আর ভেক্টরের ক্ষেত্রে নিয়ম কিন্তু অভিন্ন, একইভাবেই কাজ করে। তোমাদের ছায়া প্রকাশনী বইতে এই পেজ নাম্বার থেকে, অর্থাৎ আমার 2020 এডিশনের বইতে যেটা রয়েছে পেজ নাম্বার 88 থেকে পেজ নাম্বার 90 অবধি, পেজ নাম্বার তোমাদের বইতে যদি আলাদাও থাকে কোনো অসুবিধা নেই, এই আলোচনার পর দেখবে মোট 9টা উদাহরণে অঙ্ক রয়েছে। তো 9টাই করতে হবে, এখানে কিছু বাদ দেওয়া যাবে না, কারণ সবগুলোই গুরুত্বপূর্ণ রয়েছে। তার মধ্যে বিশেষ করে 1 এর দাগ, 2 এর দাগ, 3 এর দাগ, 4 এর দাগ, 5 এর দাগ, এগুলো প্রচুর ইম্পর্টেন্ট। কিন্তু এই জাতীয় প্রশ্ন অনুশীলনী থেকে শুরু করে প্রশ্নবিদ্যা থেকে শুরু করে পরীক্ষাতেও রয়েছে, তাহলে করতেই হবে ভালো করে। বরং 6টা ততটা ইম্পর্টেন্ট নয়, মাঝে মাঝে দেখা যায়, কিন্তু আমি বলবো এখানে যতগুলো অঙ্ক রয়েছে 9টা অঙ্ক রয়েছে, তার মধ্যে 9টাই ভালো করে করবে। 6 আর 8 হয়তো ততটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এই 9টা না করলে অবশ্যই অঙ্ক করতে সমস্যা হবে। তো এখানেই আলোচনা শেষ করছি। এখানে পরীক্ষা সংক্রান্ত প্রশ্ন রয়েছে, নিজের প্র্যাকটিসের জন্য সেগুলো প্র্যাকটিস করতে পারো। আর ভেক্টরের বিয়োগ নিয়ে আলোচনা আমরা নেক্সট ভিডিওতে করে এই পার্টটা কমপ্লিট করে নেব। তারপরে আবার আমরা নতুন একটা টপিক তারপরের ভিডিওতে, সেটা হচ্ছে যে কিভাবে আমরা বহুভুজ সূত্র যেখানে দুটো ভেক্টরের বেশি থাকবে সেখানে কিভাবে যোগ করব সেটা নিয়ে আলোচনা আমরা তারপরের ভিডিওতে করব। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে ভেক্টরের বিয়োগ নিয়ে আলোচনা নিয়ে। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই।